নুপুর শর্মা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুমন্তব্য করেছিল, আমাদের রাজ্যে ধর্মপ্রাণ মানুষেরা যখন তার বিরোধিতা করছিল, মুখ্যমন্ত্রী তখন কি বলেছিল খেয়াল আছে তো? কি বলেছিল? দিল্লি গিয়ে বোঝাও দিল্লির বিষয়। তো আগামী দিনে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তারা প্রস্তুত থাকুন। আগামী 2024-এ মমতা ব্যানার্জিকে কোথায় পাঠাতে যায় সেটাও আমরা ভোটের মাধ্যমে পাঠিয়ে দেব। সাথে সাথে এটা ভুলে যাচ্ছি না, তখন আমরা সম্ভবত জেলের মধ্যে ছিলাম, হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুরের নামকে নিয়েও মমতা ব্যানার্জি ব্যঙ্গ করেছিল। আগামী দিনেও প্রস্তুত থাকুন, হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুরের নামকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে ভোটের মাধ্যমে তাদেরকে আমরা জবাব দিয়ে দেখিয়ে দেব। প্রস্তুত আছেন তো নাকি? যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধর্মের মানুষের কাছে প্রিয় আছে, ঠিক একইভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরও কিন্তু একটা ধর্মের একটা এলাকার মানুষের কাছে প্রিয় হয়ে আছে। তাদের নামকে নিয়ে যারা অবজ্ঞা করবে বা তাদের নামে যারা কুৎসিত মন্তব্য করবে তাদের বিরুদ্ধে আমরা আইনে যেমন লড়াই করছি লড়াই করব, সাথে সাথে ভোটের মাধ্যমেও তাদেরকে প্রতিহত করব। তো আগামী দিনে ভুলে যাব না আমরা, আগামী দিনের জবাব দেব। নুপুর শর্মাকে নিয়ে যে কথা বলেছেন তার যেমন জবাব দেব, ঠিক একই ভাবে হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুরের নামকে নিয়েও যিনি খিল্লি করেছেন তাকেও আমরা জবাব দেব। প্রস্তুত আছেন তো নাকি? না কেউ যদি মনে করেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যারা ফলোয়ার তারা যদি মনে করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা ওরা বুঝে নেবে, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ফলোয়ার তারা যদি মনে করেন হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুরের ব্যাপারটা ওরা বুঝে নেবে, মধ্যখানে দেখবেন দুজনই বঞ্চিত হচ্ছেন, দুজনকে নিয়ে খিল্লি হয়ে যাচ্ছে। কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের সাথে লড়াইটা দিতে হবে। গণতন্ত্র বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে যারা খেতে পারে তারা এই গরিব কৃষক বৃদ্ধা কৃষকদের টাকা তুলে খাবে না, আমি এটা বিশ্বাস করতে পারি না। বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে তৃণমূলের কিছু নেতারা, তাহলে এই গরিব কৃষকদের টাকা খাবে না, এরা বিশ্বাস করা যায় ওদের কাছে? তাই বলবে এগুলো অপরাধের প্রকল্পের মধ্যে আছে, এগুলো আপনারা বিস্তারিত জানতে গেলে আপনারা এডিএসআর এর সাথে যোগাযোগ রাখবেন, এগুলো আপনারা পেয়ে যাবেন। যারা কৃষক কৃষিকাজের সাথে যুক্ত, 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। আপনার এলাকায় যদি চোখটা বন্ধ করে একটু ভাবুন তো, লাস্ট 6 মাসের কথা, কতজন মারা গিয়েছে, যাদের মারা গিয়েছে তাদের মধ্যে কৃষকের সংখ্যা কত, আর 60 বছরের নিচের কৃষকের সংখ্যা কত? নিশ্চিতভাবে অনেক খুঁজে পাওয়া যাবে যে 60 বছরের নিচে কৃষকের বয়স মারা গিয়েছে কিন্তু তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছে। তো কেউ জানতেন এটা? কেউ জানতেন? কেন তৃণমূলের বন্ধুরা জানায়নি আপনাদের? খোঁজ নিলে হয়তো এটাও দেখা যাবে আপনার বাড়ির কেউ মারা গেছে 60 বছরের নিচে, তৃণমূলী বন্ধুরা অন্য কেউ সাজিয়ে ওই 2 লক্ষ টাকাটাও হয়তো খেয়ে নিয়েছে, ওই জন্য জানায়নি। আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু এ ধরনের ঘটনা ঘটে তো নাকি ভাই? কৃষক 60 বছরের নিচে মারা যায় না, তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। 60 বছরের ঊর্ধ্বে কোন কৃষকের বয়স হয়ে গেলে ফার্মার্স ওল্ড এজ পেনশন বলে একটা প্রকল্প আছে, সে মাস গেলে একটা টাকা পাবে। কতজন পায়? কতজন জানায় না কেন? ওরা তুলে খাচ্ছে। কারণ এই ধরনের ঘটনা আছে, তো পেপারও এসেছিল। শেষে মায়ের আমার একটা কথা বলতে বলছি, মায়েদের কথা বলবো। মায়েদের কথা একটাই বলছি, 500,000 টাকা দিয়ে আপনাদেরকে ঢাল হিসেবে সবসময় দাঁড় করাচ্ছে। আগামী দিনে যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, আমি দায়িত্ব নিয়ে বলছি 500,000 নয়, এ আনপ্রোডাক্টিভ নয়, আমরা চাই প্রোডাক্টিভ হোক। মায়েদের হাতে কাজ দিয়ে মায়েরা যাতে বাড়ির আশেপাশে থেকে মাস গেলে 5,000-এর আশপাশে ইনকাম করতে পারে তার ব্যবস্থা আইএসএফ করে দেবে। ভিক্ষা টাইপের দেওয়া হচ্ছে না এখন, যাই বলছে যে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেবো, আরে যেন ওর বাবার ঘর থেকে দিচ্ছে, আব্বার ঘর থেকে আসছে। তো আমাদের কথাও শুনবো না আমরা আগামী দিনে আমাদেরকে কাজ করার সুযোগ দিলে আমরা মায়েদের জন্য এমন প্রকল্প নিয়ে আসবো, বাড়ির আশপাশে থেকেই মাস গেলে যাতে 5,000-এর আশপাশে ইনকাম করতে পারে তার আমরা ব্যবস্থা করে দেবো।
এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি। হয় সেই জায়গাটাও আছে। শুধু একটা কথা বলি, আত্মা প্রজেক্ট বলে একটা প্রজেক্ট আছে যেটা ব্লকের মাধ্যমে হয়, সেটা আছে প্রজেক্ট, ওই নামকাওয়াস্তে আছে, মায়েদেরকে দিচ্ছে না। ওই ধরনের প্রজেক্ট আগামী দিনে নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বললাম সিএ নিয়ে, অনেক নিয়ে বললাম, হ্যাঁ অনেক কথা বললাম। যেতে যেতে আমি আস্তে আস্তে আপনি এখানে বিদায় নেন, 3টে কথা বলবো, শুনতে শুনতে বিদায় নেবেন, এখানে আস্তে আস্তে বিদায় নেবেন। আর এর মধ্যে কেউ ঢুকবেন না, শুধুমাত্র সাংবাদিক বন্ধু ছাড়া এর মধ্যে আপনারা কেউ আসবেন না। আস্তে আস্তে এখান থেকে বিদায় নেন। অনেকক্ষণ বক্তব্য দিয়ে ফেললাম, নেতাদের মতো অনেক ভাষণ দিয়ে ফেললাম। যেতে যেতে 3টে কথা বলবো, ওইগুলো কতটা শুনবেন না শুনবেন আপনার ব্যাপার। তবে আমি আপনাদের অনুরোধ করবো যে 3টে কথা বলবো একটু শুনবেন। প্রথম কথা, এই যে এত সমস্যা, কি মতুয়া, কি দলিত, কি আদিবাসী, কি মুসলমান, কি পিছড়ে বর্গের, সমস্যার মূল কারণ হচ্ছে শিক্ষা থেকে আমরা পিছিয়ে আছি বলে। আপনারা আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। একবেলা যদি খেতে না পান, খাবেন না, উপোস থাকবেন, রোজায় থাকবেন, আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আজকে শিক্ষিত না হওয়ার ফলে, সংবিধান সম্পর্কে সচেতন না হওয়ার ফলে, আমরা পড়ালেখা না করার ফলে আমাদেরকে যে যেটা বোঝাচ্ছে আমরা বুঝে নিচ্ছি, আমরা ভয় পেয়ে যাচ্ছি, আমাদের ভোটটাকে লুট করে নিচ্ছে, বা আমরা আমাদের অধিকারকে পাচ্ছি না। আপনাদেরকে অনুরোধ করব, সাথে এটাও বলবো, আমার এখানে আফতাব আছে, আরো যারা নেতৃত্বরা আছে, এরা আছে, আপনাদের উচ্চ শিক্ষায় অর্থের বাধা না হয়ে দাঁড়ায় কোনো ক্ষেত্রে। যদি মনে হয় আপনার ছেলের মেধা আছে কিন্তু অর্থের অভাব আছে, আপনারা আফতাবের সাথে যোগাযোগ করবেন। যারা আছেন, এরা আছেন, এদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে এরা যোগাযোগ করবে। আমরা, আমার বড় ভাইজান আছে, আমাদের বড় ভাইজান আছেন, বড় ভাইজান সব জায়গায় বলে আর বলতে বলে, আপনাদেরও আমরা বলছি, যদি অর্থের প্রয়োজন হয় আমরা অর্থের সহযোগিতা দিয়ে আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমরা কাঁধে তুলে নেব। এটা শুধুমাত্র আইএসএফ এর কর্মী সমর্থক। সভা নির্বাচনের সময় যদি এখানে আমরা প্রার্থী দিই, নিশ্চিতভাবে এখানে এসে তখন বলবো, বা আগামী দিনে অবিজেপি অতৃণমূলীদের শক্তির সাথে যদি আমাদের সাথে কোনো শক্তি হাত মিলাতে চায়, যারা বিজেপি এবং তৃণমূলকে সমানভাবে বিরোধিতা করে, যদি আমাদের সাথে হাত মিলাতে চায়, আমাদের পরিবর্তে তারা যদি এখানে প্রার্থী দেয়, তখন হয়তো আসে বলতে পারি। তো সময় কথা বলবে। দুটো নতুন বিষয় আপনাদেরকে আজকেও বলবো বলে এখান থেকে বিদায় নেব। 1 নম্বর হচ্ছে কৃষকদের জন্য, বেশি কৃষকদের রিলেটেড, যারা মাঠে কাটে কাজ করে, অনেক সময় আমাদের পরিবারের লোকজন সাপে কেটে মারা যায়, বা মাঠের ধারে বাড়ি, অনেক সময় সাপে কেটে মারা যায়। সাপে কেটে মারা গেলেও 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় সরকারের পক্ষ থেকে, আপনারা পেতে পারেন। আমারও মনে হয় এটা আজকে নতুন শুনলে। তবে ক্ষতিপূরণের থেকে বড় কথা, যে বিষয়টার জন্য আপনাদেরকেও চিৎকার করতে হবে, আমিও চিৎকার করি, বিধানসভার মধ্যে আগামী দিনে বলবো, বাইরে আপনাদেরকেও চিৎকার করতে হবে, সেটা হচ্ছে আমাদের রাজ্যে সাপে কাটা রোগীর ঔষধ, অ্যান্টিভেনাম যাকে বলে, চালু ভাষায় যেটাকে আমরা বলি, এই সাপে কামড়াচ্ছে ওর ঔষধ দিতে হবে, বা বিষ করতে, অ্যান্টিভেনাম যেটাকে বলে, সেটা আমাদের রাজ্যে আর তৈরি হয় না। ফলে কি হচ্ছে, যারা একটুখানি খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, আজ থেকে 2009 সালের আগে পর্যন্ত, 9-10-এর কথা বলছি, সাপে কাটা রোগীকে যদি 100 মিনিটের মধ্যে হসপিটালে নিয়ে যেতে আমরা পারতাম, সে সাপে কাটা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরতো। আর এখন কি দেখছি, সাপে কাটা রোগীকে হসপিটালে নিয়ে গেলেও 3 দিন 4 দিন 5 দিন পরে হলেও ম্যাক্সিমাম মানুষ মারা যাচ্ছে, তার বেঁচে আর ফিরছে না। কারণটা কি ভাই? তখন অ্যান্টিভেনাম দেওয়া হতো, এখন অ্যান্টিভেনাম দেওয়া হচ্ছে, অর্থাৎ ওষুধ দেওয়া হচ্ছে, তখন বেঁচে যেত, এখন বাঁচছে না কেন? একটা সময় ছিল আমাদের রাজ্যে সাপে কাটার ঔষধ তৈরি হতো, অর্থাৎ অ্যান্টিভেনাম তৈরি হতো, আর এখন আমাদের রাজ্যে হচ্ছে না, এখন তামিলনাড়ু থেকে হচ্ছে। তাহলে বলতে পারেন আপনারা অনেকে, যে তামিলনাড়ু থেকে নিয়ে আসলে অসুবিধা কোথায়? আমাদের রাজ্যে 100-এর অধিক বিভিন্ন ধরনের সাপ আছে, কিন্তু মাত্র 6 ধরনের সাপ আমাদের রাজ্যে মানুষকে কামড়ালে মারা যায়। তার মধ্যে 2 ধরনের সাপ খুব কম কামড়ায়, 4 ধরনের সাপ বেশি কামড়ায়। একটা উদাহরণের জন্য বলছি, চন্দ্রবোড়া সাপ। ব্যাপারটা হচ্ছে, তামিলনাড়ুতেও চন্দ্রবোড়া সাপ আছে, আমাদের রাজ্যেতেও চন্দ্রবোড়া সাপ আছে। আমাদের রাজ্যের চন্দ্রবোড়া সাপের যে বিষ, তামিলনাড়ুর চন্দ্রবোড়া সাপের সে বিষ আলাদা, দুটোই কিন্তু চন্দ্রবোড়া সাপ। তা আমাদের কোন এক ভাইকে সাপে কামড়াচ্ছে, চন্দ্রবোড়া সাপ, তাকে আমরা অ্যান্টিভেনাম কি দিচ্ছি, তামিলনাড়ু চন্দ্রবোড়া সাপের অ্যান্টিভেনাম দিচ্ছি। ফলে কাজ করছে না, বেশি দিতে হচ্ছে, কাজ করছে না, আবার বেশি দিচ্ছে, কাজ করছে না, অনেক সময় হার্ট অ্যাটাক করছে, হার্ট ফেল করে মারা যাচ্ছে।
ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? গ্রামের মানুষেরা হচ্ছে। শহরের বাবুদের সাপে কামড়ে মারা যায় না। সারা ভারতবর্ষের তথ্য বলছে, সরকারি তথ্য, 1 বছরে 50,000 মানুষ সাপে কামড়ে মারা যায়। বেসরকারি তথ্য প্রায় 1.5 লক্ষ মানুষ সাপে কামড়ে মারা যায়। পশ্চিম বাংলায় 1 বছরে 850 জন সাপে কামড়ে মারা যায়। সরকারি তথ্য, তাহলে বেসরকারি তথ্য নিশ্চয়ই 2000-এর কাছাকাছি। আর এই যে মানুষ মারা যায়, একটাও শহরের মানুষ থাকে না, সব গ্রামের মানুষ, গরিব মানুষ সাপে কামড়ে মারা যাচ্ছে। এই জন্য অপদার্থ অভিষেক ব্যানার্জির পিসির সরকার পশ্চিম বাংলায় এই সাপের বিষ তৈরি করছে না, বিদেশ থেকে ভিন্ন রাজ্য থেকে কিনে নিয়ে এসে দিচ্ছে। আমাদের মানুষের উপকার হচ্ছে না, বরঞ্চ আরো ক্ষতি হচ্ছে। তাই আমাদের যারা কৃষক মানুষ আছেন, যারা ডে লেবার আছেন, যারা মাঠে ঘাটে কাজ কামের সাথে যুক্ত থাকে, তাদেরকে আওয়াজ তুলতে হবে যে অবিলম্বে বিগত দিনে যেমন আমাদের রাজ্যে সাপে কাটার ঔষধ তৈরি হতো, আগামী দিনেও আমাদের রাজ্যে সাপে কাটার ঔষধ করতে হবে। এই আওয়াজ কিন্তু তুলতে হবে। এটা বাবুদের সমস্যা নয়। বাবুদের সমস্যা হলে এটা নিয়ে তৎপরতা দেখাতো। বাবুদের সমস্যা কোনটা ছিল বলুন তো? কোনটা? কোভিড। ওদের মরার ভয় বেশি। তো কি তৎপরতা দেখিয়েছিলেন না? গোল গোল দাগ কাটছিল না মাননীয়া? ওর মরার ভয় বেশি তো ওনাদের। ওটা বাবুদের মূল সমস্যা ছিল, গ্রামের মানুষদের অতটা ছিল না, কারণ ফাঁকা জায়গা তো। বাবুদের সমস্যা বলে গোল করে দাগ কাটা দেখা দেখিয়ে দিচ্ছে, আর গ্রামের মানুষ সাপে কেটে মারা যাচ্ছে। অ্যান্টিভেনম তৈরি করার জন্য রাজ্য আর মাথা দিচ্ছে না। তাই আমাদের সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে। সমাধান কিভাবে করবেন? বিধানসভার মধ্যে আপনারা আমাকে পাঠিয়েছেন, বিধানসভার মধ্যে যেমন বলবো, বিধানসভার বাইরেও এই আওয়াজটা আমাদের তুলতে হবে, যাতে সরকার বাধ্য হয় আমাদের সমস্যা সমাধানের জন্য এখানে ব্যবস্থা করতে। খেলা মেলা করে কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে, অপাত্রে দান করে কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে, অ্যান্টিভেনম তৈরির জন্য কোনো চিন্তা ভাবনা নিচ্ছে না। এটা তুলতে হবে। আওয়াজ তুলবেন তো নাকি ভাই? শুধু আমি একা আওয়াজ তুললে কিচ্ছু হবে না, আমার সাথে যদি আপনারা গলা মেলান, সরকার তখন বাধ্য হবে। আর আরেকটা যেটা নতুন বলেছি, সেটা হচ্ছে, সেটাও গ্রামীণ সমস্যা অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে বাজ পড়ে মারা গেলে এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। বাজ পড়ে কারা মারা যায় বেশিরভাগ? এখানে তো আটকানো যায় না বাসটা, সেই রকম আমরা আটকাতে পারবো না। কৃষক যায় বা গরিব মানুষ 2টো গরু 2টো ছাগল পুষে রেখেছে, ওই দুধ থেকে যা ইনকাম হয় তার সংসার চলে। গ্রামে বা মাঠে বেঁধে রেখেছে, ঝড় ঝাপটা হচ্ছে, সেখানে তুলতে গিয়েছে, বাজ পড়ে মারা গেছে। এই ধরনের ঘটনা তো অহরহ ঘটছে। কৃষক মাঠে চাষ করতে গিয়েছে, বাজ পড়ে মারা গিয়েছে। সেই কৃষক পরিবার বা যেই কেউ হোক, বাজে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। আমারও বিশ্বাস, নিশ্চিত ভাবে বলতে পারি, 12 বছরে মমতা ব্যানার্জি সরকার এই কথা আপনাদেরকে জানায়নি। এই আইএসএফ আপনাদের জানিয়ে দিচ্ছে বলেই রাগ হয়ে যাচ্ছে। আর আইএসএফ এর কাজ, আপনারা আপনাদের অধিকার জানুন, আগামী দিনে আরো বেশি অধিকারের সম্পর্কে আপনাদের সচেতন করব। কিন্তু আইএসএফ এর কাজ হচ্ছে আপনাদেরকে প্রথম সচেতন করা। কাকে ভোট দেবেন না দেবেন, যাকে ভালো লাগবে তাকে দেবেন, এটা ডেমোক্রেসি। সংবিধানের ধারায় উল্লেখ আছে 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলেই ভোট দিতে পারবে। আপনার যাকে ইচ্ছা ভোট দেবেন। যদি মনে হয় আইএসএফ কে ভোট দিলে, আইএসএফ যদি এত জানাচ্ছে যদি ভোট দেয়, অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, দ্বারে পৌঁছে দেবে পরিষেবা আপনাদের। ওদের নাটকের মতো দুয়ারে সরকারও বলছি না, দ্বারে পৌঁছে যাবে, দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। আইএসএফ এর পরিবর্তে যদি কাউকে ভোট দেন, দিতেই পারেন। যারা জিতবে তাদের ভুলটাকে ধরিয়ে দেবো আমরা, এটাই, আর কিছু আমাদের লক্ষ্য নয়। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে, আপনারা আপনাদের অধিকার সম্পর্কে জানবেন। কথা শেষের দিকে এসে যে একটা কথা বলছি, ভুলে যাব না।